মানুষ যখন ভয় পায়, বিশেষ করে ভৌতিক ভয়, তার আনুষাঙ্গিকভাবে কিন্তু মানুষ এই ধরনের কিছু চিন্তা ভাবনাও করে থাকে। অর্থাৎ কোনো একটি স্থানে বা কোনো একটি সময়ে মানুষ এককভাবে, বিশেষ করে রাত্রিকালে অবস্থান করে থাকলে তখন সে ভূত প্রেত ইত্যাদি ভয়ের কথা অনেক সময় স্মরণ করে। আর যখনই সে ভয়ের কথা স্মরণ করে তখন ভয়টা কিন্তু তাকে আরও বেশি চেপে ধরে। এটাই প্রত্যেকের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। আমরা এমনই একটি ঘটনার বিবরণ এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিশেষ গল্প। গল্পটির নাম হলো কঙ্কাল। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা এই ভিডিও দেখছো, যাদের পাঠ্যের মধ্যে এই কঙ্কাল নামক গল্পটি সংযুক্ত রয়েছে, তারা যদি এই ভিডিওটি ভালো করে শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে যদি লক্ষ্য রাখতে পারো, তাহলে আমি বলবো যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমরা যথাযথ একটা সহায়তা পাবে। কঙ্কাল গল্পের কাহিনীর মধ্যে দেখা যাবে যে তিনজন বালক একটি ঘরের মধ্যে অবস্থান করে, আর তাদের পাশের ঘরে একটি কঙ্কাল টাঙানো রয়েছে। এই বালকেরা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষার পাশাপাশি অস্থিবিদ্যা শিক্ষা সম্পর্কেও জ্ঞানার্জন করুক, এরকম মতবাদ তাদের পরিবারের। তাই এই ব্যবস্থা। ঘটনাচক্রে একদিন রাত্রেবেলা শোবার কোনো অবস্থান না থাকার জন্য গল্পের কথককে সেই কঙ্কাল থাকার রুমটিতে বিছানার মধ্যে শুতে হয়। যথারীতি বিছানাতে মশারি লাগানো থাকে। মশারির ভেতরে শুয়ে তিনি কিন্তু কোনো মতেই ঘুমাতে পারছিলেন না। কারণ নূতন স্থানে সাধারণত ঘুমাতে গেলে আমাদের একটু অস্বাভাবিকতা আসে, তাই ঘুম আসতে অনেক সময় দেরি হয়। তো কথক কান পেতে সমস্ত ঘণ্টার ধ্বনি, অর্থাৎ তখনকার দিনে যে বড় বড় ঘড়িগুলো বিভিন্ন স্থানে লাগানো থাকতো, বিশেষ করে রাজবাড়ি, জমিদার বাড়ি বা পবিত্র কোনো ধর্মীয় স্থানে, সেই ঘড়ির ঢং ঢং শব্দ, অর্থাৎ প্রত্যেকটা ঘণ্টায় যে সেই ঘণ্টার ধ্বনিগুলো হতো, সেগুলো অনেক দূর স্থান পর্যন্ত রাত্রেবেলা শুনতে পাওয়া যেত। সেই ঘণ্টার ধ্বনির বড় বড় অংশগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে, অর্থাৎ রাত্রি 12টা শেষ হয়ে গেছে, তখনও পর্যন্ত ঘুম আসছে না। ঘরের প্রদীপখানির তেল শেষের দিকে চলে আসার দরুন সেইটি বার কত খাবি খেতে খেতে অবশেষে নিভে যায়। ঘর সম্পূর্ণ অন্ধকার। আর তখনই সে উপলব্ধি করে যে ঘরের মধ্যে মশারির চারপাশে যেন কেউ একজন হাতড়ে ঘুরে বেড়াচ্ছে। তখন সে বিস্ময়সূচকভাবে বা কিছুটা ভয় সন্ত্রস্ত অবস্থায় জিজ্ঞাসা করে, কে ও? তখন কিন্তু কেউ একজন সাড়া দিয়েছে যে আমি। সেই আমিটা কে? না, আমি সেই যুবতী যার কঙ্কালটাকে নিয়ে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো বা শিক্ষা অর্জন করো। অনেক দিন হয়ে গেল সেটির সঙ্গে দেখা হয়নি বলে আজকে দেখা করতে এসেছি। তখন এই কথক জানিয়েছিল যে এই রাত দুপুরে ছাড়া কি আর অন্য সময় হতো না। যাই হোক, বা এই কথার পরেই সেই কঙ্কালের পূর্ব দেহ সমর্থন, সে কিন্তু একটু বসতে অনুমতি চেয়েছে। অবশেষে সে বসে পড়েছে বিছানার ধারে এবং দুইজনের মধ্যে কিছু কথোপকথন শুরু হয়েছে। তো সেই কঙ্কাল জানিয়েছে যে এক সময় আমি ছিলাম এক যুবতী। আমার জীবনে একটি ঘটনা ঘটেছিল। আমি একজনকে জমের মতো ভয় পেতাম, সে হলো আমার স্বামী। আমার বিবাহের 2 মাসের মধ্যেই আমার স্বামী পরলোকগত হয় এবং আমার শ্বশুরমশাই গণনা করে দেখেন যে আমার নাকি দোষ রয়েছে, তাই আমাকে আর সেখানে রাখতে তারা রাজি হয়নি। আমিও আনন্দে তখন বাপের বাড়ি চলে আসি। সেইখানে ছিল আমার দাদা। দাদা আমারই জন্য প্রায় বিবাহ করেননি। 2 ভাই বোনে থাকাকালীন অবস্থায় আমি নিজেকে লক্ষ্য করতাম আমার মধ্যে এক অভূতপূর্ব সৌন্দর্য রয়েছে। আজকে যে কঙ্কালটি তোমরা দেখছো, যে দাঁতগুলি বের করা দেখছো, যে চোখের কোঠরগুলো দেখছো,
যদি ওইখানকার টানা টানা চোখের সৌসাদৃশ্য তোমরা দেখতে এবং সেই ঠোঁটের মৃদুমন্দ হাসির রেখা যদি তোমরা দেখতে, তাহলে অবাক হয়ে যেতে। তখন তার ২৬ বছরের যৌবন, সেই যৌবনের উদ্দীপনা, তার সৌন্দর্য, তার চতুর্দিকে ছড়িয়ে পড়া ঔজ্জ্বল্য, আমার নিজের শরীরের মধ্যে যে সৌন্দর্যের রেখা ছিল তার সম্পর্কে আমি ভীষণভাবে বিস্মিত হয়ে যেতাম। আমি যখন চলিতাম বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নাড়াইলে তার চারিদিকে যেমন আলো ঝলমল করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙিয়া পড়িত। এই সৌন্দর্যের নিরীক্ষণের মধ্যে দিয়ে পূর্ণ যৌবনবতী একটি নারী দিনের পর দিন অতিক্রম করেছে। তার নিজের হাতের সৌন্দর্য দেখে সে অবাক হয়ে যেত এবং ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে সেগুলিকে দেখত। আর শুধু দেখতো না, সে কল্পনা করত সেই হাত যেন কোনো পুরুষ আলিঙ্গন করেছে বা স্পর্শ করেছে ইত্যাদি ইত্যাদি। এমন সময়েই তাদের বাড়িতে একজন এসে উপস্থিত হয়, তার দাদার বন্ধু শশী শেখর। শশী শেখর ডাক্তারি পাশ করেছে, তাই একমাত্র বাড়িতে আসা পুরুষ মানুষ মানে শশী শেখরকেই সে দেখেছিল। সুতরাং ক্রমশ এই পুরুষটি সম্পর্কে তার মনে একটি আকর্ষণের দানা বাঁধে। শশী শেখর ক্রমশ তার পয়সার জমতে প্রায় বছর দুয়েক পরে ওই বাড়িতেই একটি ডাক্তারি চেম্বার গড়ে তোলে। তাই মাঝে মধ্যেই আমাদের এই সৌন্দর্যবতী শশী শেখরের কাছে যেত এবং বিভিন্ন ওষুধ বিশুধ সম্পর্কে খোঁজ খবর নিত। এই গল্প বলতে বলতে সে বলেছে, আমার 16 বছরের সেই যৌবন যেন মনে হয় তোমার কাছে এনে আরেকবার দাঁড় করাই। অর্থাৎ গল্পের যিনি কথক তার কাছে এনে দাঁড় করাবার তিনি প্রত্যাশা প্রকাশ করেছে। কারণ তোমরা শুধুমাত্র আমার ওই শুকনো কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করেছো এবং সেখানে ঠুংঠাং শব্দ ছাড়া আর তো কিছুই পাও না। তাই তোমাকে দেখাতাম ওর উপরের যে প্রলেপনখানি ছিল তার জাজ্বল্যমানতা কত, তার সৌন্দর্য কত এবং অমূল্য সম্পদে কিভাবে ভরা ছিল আমার দেহ। তখন গল্পের কথক বলেছে, তোমার দেহ নেই, না হলে আমি ছুঁয়ে বলতাম যে ও বিদ্যার কিছুই প্রায় শেখা হয়নি। অর্থাৎ কঙ্কাল বিদ্যার কথা বলেছেন। আর তোমার সৌন্দর্য এই অন্ধকার রজনীর মধ্যেও জাজ্বল্যমান হয়ে ফুটে উঠছে। এইখানে সেই রমণী জানিয়েছে যে শশী শেখর মানে শুধুমাত্র একজন পুরুষ নয়, এই সমাজের সমস্ত পুরুষের প্রতিনিধি হিসেবে শশী শেখরকে সে স্মরণ করেছিল। তাই তার মুখ থেকেই ব্যক্ত হয়েছে, শশী শেখর সমস্ত পৃথিবীর পুরুষ জাতি শশী শেখর হয়ে আমার চরণাগত হইল। গল্পের কথককে আবার জিজ্ঞাসা করেছে, শুনে তোমার কি মনে হচ্ছে? গল্পের কথক তখন রহস্য করে বলেছে, আমি যদি শশী শেখর হয়ে জন্মাইতে পারিতাম তাহলে বেশ হইত। এই গল্পের নায়িকা আবার বলেছে, সন্ধ্যাবেলা বাসন্তী রঙের কাপড় পরে খোঁপা বেঁধে বেলফুলের মালা জড়িয়ে বাগানে আয়না হাতে বসিতাম। সেইখানে যে সে বসত সে কিন্তু কোনো একজনকে কল্পনা করত না, অর্থাৎ তার বিপরীতে কোনো পুরুষ বসে রয়েছে সেটাকেও সে কল্পনা করত এবং তার সঙ্গে যে ভাব বিনিময় করা উচিত, প্রেমের যে বাতাবরণ যেভাবে বর্ণিত হয়, যেভাবে আগিয়ে চলে প্রেমের গাড়ি, সেইভাবেই কিন্তু পরস্পরের মধ্যে দেওয়া নেওয়া বা পরস্পরের মধ্যে বিনিময় প্রথা চলত। অর্থাৎ কাল্পনিকভাবে সে কিন্তু একটা পুরুষের সান্নিধ্য পেত। এইভাবেই চলছিল বেশ কিছুদিন। হঠাৎ করে সে একদিন দেখল যে শশী শেখর আজকে বড় ব্যস্ত এবং সে যেন কোথায় একটা যেতে চায়। তার জন্যে দাদার কাছে জুড়ি গাড়ি পর্যন্ত সে চেয়ে বসেছে। দাদার কাছে তাই বোন জানতে চাইল, দাদা কোথায় যেতে চায় শশী শেখর? দাদা জানিয়েছিল যে মরতে। অর্থাৎ যখন সেটাকে ব্যাখ্যা করে শোনানো হয় তখন জেনেছিল যে শশী শেখর নাকি আজকে রাত্রে বিবাহ করতে যাবে। বিয়ে অনেক রাত্রে, তাই শশী শেখরের সঙ্গে দাদা বসেছে মদ্যপান করবার জন্য বাড়ির ছাতে, যা প্রায়শই ইতিপূর্বে মাঝে মধ্যেই হয়ে থাকতো। আর আমরা গল্পের কাহিনীতে আগেই বলেছি যে এই রমণী প্রায়শই শশী শেখরের ডাক্তারখানায় গিয়ে বিভিন্ন ওষুধের গুণাগুণ সম্পর্কে আগেই বিজ্ঞ হয়েছিল। তাই সেখান থেকে কোন ওষুধে মানুষ মারা যেতে পারে তার গুঁড়া কিছুটা সংগ্রহ করে নিজের কাছেই সে এনে রেখে দিয়েছিল। শশী শেখরের পানপাত্রে যথাসময়ে সে তা মিশিয়ে দেয়। শশী শেখর সেই পানপাত্র চুমুক দেওয়ার পর
তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছিল, চললাম। এই রমণী সুন্দর একটি বেনারসের শাড়িতে নিজেকে পরিবৃত্ত করে আলমারিতে রাখা যত আভরণ ছিল সেগুলিকে সারা অঙ্গে পরিধান করে বাগানের মধ্যে গিয়ে একটি শয়ন স্থান ব্যবস্থাপনা করে নিজেও সেই গুঁড়ার অর্ধেকটা শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আর আকাশের সুন্দর তারার কোলাহল এবং জ্যোৎস্না পুলকিত পরিস্থিতিতে সে ক্রমশ হারিয়ে গেছে কোন দিগন্তে। আর যখন তার চেতনা ফিরেছে তখন সে দেখল যে সে কোনো সুখের সাম্রাজ্যে গিয়ে পৌঁছতে পারেনি, বরং একটা ঘরের মধ্যে একটি কঙ্কাল হয়ে ঠুংঠাং শব্দ করতে করতে দুলছে মাত্র। আর 3টি বালক তাকে অনুসরণ করে কত কিছুই না শিক্ষা লাভ করবার চেষ্টা করছে। এমন সময় গল্পের কথক কিন্তু আর বিশেষ কোনো সাড়া শব্দ খুঁজে পেলেন না, কারণ তখন সকাল হয়ে গেছে এবং বাইরে থেকে আলো এসে ঘরে প্রবেশ করছে। তখন গল্পের কথক জিজ্ঞাসা করেছে বা তার সাড়া নেবার চেষ্টা করেছে, কিন্তু কোনো সাড়াই মেলেনি। এই ছিল গল্পের কাহিনী। উক্ত গল্পখানির মধ্যে অবশ্যই একটা ভৌতিক দিকের পরিচয় প্রকাশ পেয়েছে। আসলে মানুষ যখন কোনো চিন্তায় নিমগ্ন হয়, কোনো বিষয় সম্পর্কে ঘন সন্নিবদ্ধ চিন্তা করে এবং তার যদি সেই সময় মহা আনন্দ বা অত্যন্ত ভয় ইত্যাদির মতো দৈহিক কারণগুলি বা স্নায়বিক কারণগুলি দেহের মধ্যে ঘটতে থাকে, তখন কিন্তু বেশ কিছু অস্বাভাবিক বিষয়বস্তু তার কাছে এসে উপস্থিত হতে পারে এবং সে কিছুক্ষণের জন্য স্বাভাবিকতাকে হারিয়ে অন্যত্র পৌঁছেও যেতে পারে। আমরা জানি যে কঙ্কাল নিয়ে গল্পের কথকরা বারবার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বা শিক্ষা অর্জন করবার চেষ্টা করেছেন, সেই কঙ্কালের সেই পূর্ববর্তী দেহ, সেই যৌবনবর্তী নারীর দেহ আবার সে ভৌতিক আকারে এখানে এসে পৌঁছেছে এবং সম্পূর্ণ গল্প আকারে তার জীবনের কাহিনী বলেছে। এ কথাটা মান্য করা সভ্য সমাজের পক্ষে খুবই বেশি অবিবেচনার কাজ বলা চলে। কিন্তু কল্পনার সাগরে নেমে সেখানে অফুরন্ত সাঁতার দিয়ে আমরা অনেক মণিমুক্তা তুলে নিয়ে আসতে পারি। গল্পের কথক তথা রবীন্দ্রনাথ এই গল্পের মধ্যে দিয়ে তেমনই একটি কাল্পনিক চিত্রকে এই গল্পের মধ্যে উপস্থাপন করেছেন, যাতে কিন্তু সৌন্দর্য আছে, যাতে কিন্তু একটা ভাব আছে, যার মধ্যে একটা সামাজিক কাহিনী রয়েছে এবং একটা গভীর সত্য লুকিয়ে রয়েছে। তাই এই গল্প থেকে আমরা নারী মনস্তত্ত্বের দিকের প্রশ্নখানি করতে পারবো। যারা ছাত্রছাত্রীরা এই ভিডিওটি শুনছো তাদেরকে আমি বলতে পারি, এই গল্প থেকে কোন নারী মনস্তত্ত্বের কথা প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু তোমরা এখান থেকে অনায়াসে পেতে পারো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমরা এই কথাও বলতে পারো যে সমাজবদ্ধ মানুষের মধ্যে হয়তোবা অর্ধেকটা পুরুষ অর্ধেক পরিমাণ নারী রয়েছে। তো নারী চিরকালই পুরুষ শাসিত সমাজের কাছে বারবার নানান রকমভাবে প্রতিহত হয় বা বাধাপ্রাপ্ত হয়। তাদের জীবনের ইচ্ছার ঘোড়াগুলোকে দৌড়ানো করাতে পারে না তারা। সুতরাং তাদের যে বাধা প্রতিবন্ধকতার জীবন, সেইখান থেকে তাদের মনে ক্ষোভ সঞ্চারিত হয়। সেই ক্ষোভের প্রলেপন দেবার জন্য অনেক সময় কল্পনা রাজ্যে তাদের সাঁতার কাটতে হতে পারে, তারা আগিয়ে যেতে পারে। বিশেষ করে রবীন্দ্রনাথের মতো হাতের কলমের ছোঁয়া যে কাহিনীতে পেয়েছি, সেই কাহিনীর নারী যে কাল্পনিকভাবে হলেও নিজের জীবনের খুশিতে নিজেকে ভরিয়ে দেবে সেটা স্বাভাবিক। তো এই রমণী বৈবাহিক জীবনে যে কষ্ট পেয়েছে সেটা কিন্তু সেই যুগের পুরুষশাসিত সমাজের নারীর উপরে অত্যাচারের একটা ক্ষুদ্র খণ্ড, কিন্তু বৃহত্তর একটা ছায়া তার মধ্যে রয়েছে আমরা দেখতে পেয়েছি। সেইখান থেকে ফিরে এসে পিতৃগৃহে সাধারণত প্রত্যেক নারী স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, তারও এই স্বাচ্ছন্দ্য অনুভূতি ছিল। কিন্তু একসময় নিজের দেহের যৌবনের সৌন্দর্য, নিজের রূপচর্চা, নিজের প্রাকৃতিক পরিস্থিতি, সেইগুলোকে তুলে রাখবার দ্রব্য নয়, সেগুলি অপরের যজ্ঞকর্মে নিবেদিত করাই নারী সৌন্দর্যের অন্যতম উদ্দেশ্য। সুতরাং যে নারী সেই উদ্দেশ্য থেকে চ্যুত হয়, সেই নারীর পক্ষে অন্য পুরুষের আলিঙ্গনে ঝাঁপ দেওয়ার জন্য আকুতি থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই পূর্ণ যৌবনবতী নারীরও সেটাই স্বাভাবিক গতিতে মনের মধ্যে স্থান পেয়েছিল এবং তাই দাদার বন্ধু শশী শেখরকেই একমাত্র সে বাইরের পুরুষ হিসেবে বা তার সঙ্গে সঙ্গী হিসেবে গাঁটছড়ায় বাঁধবার জন্য মনে কল্পনা করেছিল। কিন্তু যেহেতু সে বিধবা এবং যেহেতু তার দাদাও এই সমস্ত বিষয়বস্তুর পক্ষে সায় দিতে রাজি নয়,
তাই শশীশেখরের সঙ্গে জীবনের মতো মিলিত হওয়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। শশীশেখরকে নিয়ে সে যে সমস্ত কল্পনার বিষয়বস্তুগুলোকে জাল বুনেছিল সেগুলো কিন্তু একদিনেই ছিঁড়ে গেছে যখন শশীশেখর বিয়ে করতে যাবার প্রস্তুতি নিয়েছে। অথচ শশীশেখর জানতো নিশ্চয়ই যে এই নারী তার প্রতি একটা আকাঙ্ক্ষা রয়েছে, কারণ সে যখন বিয়ের কথা এই রমণী গিয়ে তাকে শোনায় এবং হাসি ঠাট্টা করে, তখন শশীশেখর কিন্তু মাথা হেট করেছিল, এই কথাও গল্পকার বলতে ভোলেননি। সুতরাং তার মধ্যে একটা জানা বিষয় ছিল যে এই রমণী নিশ্চয়ই তার প্রতি একটা আসক্তি আছে এবং সেও নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা তাকে দিয়েছিল। সেই ঘটনা যদি সত্য হয় তাহলে বৈধব্যকে দূর করে দিয়ে, সমাজের বাধা প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে শশীশেখরের মতো একজন পুরুষ এই রমণীর হস্তগ্রহণ করতে, সামাজিকভাবে হস্তগ্রহণ করতে ভয় পেয়েছিল। তাই একজন নারী হৃদয়ের মধ্যে যে ক্ষোভ, যে সমাজের প্রতি বিরক্তি এবং তার যৌবনকে, পূর্ণ যৌবনকে যে একেবারে জাজল্যমান অগ্নিকুণ্ডে নিপতিত করে নিজেকে শেষ করে দেবার যে প্রবণতা, তাই এখানে প্রকাশ পেয়েছে। সুতরাং নারী মনস্তত্ত্বের শীর্ষ দেশ পর্যন্ত আমরা এখানে নিরীক্ষণ করবার সুযোগ পেয়েছি। গল্পখানির মধ্যে থেকে যদি নামকরণের কোনো প্রশ্ন আসে, তোমরা তো জানো গল্পখানিতে কঙ্কাল অর্থাৎ একটা নরকঙ্কালকে অবস্থান করিয়ে কাহিনীর সমগ্র সূত্রপাত ঘটেছে। কাহিনীর উত্থান পতন সব কিছুই সেই নরকঙ্কালকে কেন্দ্র করে। তাই নরকঙ্কালের উপরে ভিত্তি করে গল্পখানির নামকরণ কঙ্কাল, এটা স্বাভাবিকভাবে হওয়াই সম্ভব। তাছাড়াও আমরা বলবো এখানে যে কঙ্কাল কিন্তু এখানে একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কি প্রতীক? না, প্রতীকটা হলো এই, প্রত্যেক মানুষের দেহেই কিন্তু একটা কঙ্কাল আছে। তাই মানুষের দেহের বাইরের যে আবরণ, মানুষ অকস্মাৎ অনেক টাকা পয়সা ধন দৌলত অর্জন করলে যে অহংকার মানুষের কাছে এসে পৌঁছয়, আসলে কিন্তু তার জীবনের চির সত্যটাকে সে উপলব্ধি করতে পারে না। মানুষের মধ্যেও যে কঙ্কালখানি রয়েছে, যদি তার আবরণ অংশটিকে খুলে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়, সেটা যে ভয়ানক, সেটা যে বীভৎস, সেটা যে রসকসহীন এবং তার মধ্যে যে পরস্পরের আঘাত লাগলে টুং টুং করে শব্দ হয় নির্জীব পদার্থের মতো, সেটাই কিন্তু সত্যি। এবং সেই সত্যিটাকে দেখাবার জন্য কঙ্কাল নামকরণের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যেন এখানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মনুষ্য বৃত্তিকে, মনুষ্য চরিত্রকে সাবধান করেছেন যে যদি না আমরা আমাদের অহংবোধ থেকে সরে আসি, যদি আমরা কেবল আমাদের দেহের চাকচিক্য দেখে, গঠন দেখে, সৌন্দর্য দেখে নিজেদের মধ্যে একটা অহংবোধকে জন্ম দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অতি শীঘ্র সেই অহংকার ভেঙে গিয়ে আমাদের ভিতরের সেই নরকঙ্কালটি বের হয়ে আসবে, যেটা দেখে মানুষের ভয় পায়, যেটা দেখে মানুষের মনে ক্ষীণ হলেও ঘৃণা জন্মায়, যেটা দেখে মানুষের মনে কখনো সহানুভূতি হয় না, বা মানুষের মনে কোনো সৌন্দর্যের রূপ বলে সে অবাক বিহল দৃষ্টিতে তার দিকে তাকায় না। সেদিক থেকে নামকরণটিও সার্থক হয়েছে বলা যেতে পারে। এই দুটো প্রশ্নকে তোমরা করে রাখলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের পাঠ্যের বিভিন্ন বিষয়ে আমি এই ভিডিও আলোচনা করে থাকি। তোমরা পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো, অতি শীঘ্রই আবার সেই ভিডিও আমি আনবো। এছাড়াও তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে পরে আশা করি তোমাদের পরীক্ষার জন্য যথোচিত আমি বিভিন্ন উপকরণের সম্ভার তোমাদের সামনে এনে হাজির করতে পারবো। এই বলে এই ভিডিও শেষ করলাম।